আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আজকের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশে এখন হট কেক বলে যেটাকে বোঝায় সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচন কমিশনের দ্বৈত নাগরিকত্ব বিষয়টির ফয়সালা। আপনারা যদি দেখেন বাংলাদেশের সংবিধানে সুস্পষ্টভাবে বলা আছে যে কোনো ব্যক্তি যদি দুইটি দেশের নাগরিকত্ব থাকে, অর্থাৎ বাংলাদেশের পাশাপাশি অন্য এক বা একাধিক দেশের নাগরিকত্ব যদি কোনো মানুষের থাকে, তাহলে তিনি বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে কোনো জাতীয় নির্বাচনে, অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ানোর জন্য অযোগ্য হইবেন। তিনি কোনো মন্ত্রী হতে পারবেন না, তিনি কোনো সরকারি চাকরিও গ্রহণ করিতে পারবেন না। এটি হচ্ছে বাংলাদেশের কনস্টিটিউশন। তো এখন বহু প্রতীক্ষিত একটি নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনটি অনেকে ধরেই নিয়েছেন আওয়ামী লীগ বিগেস্ট পলিটিক্যাল পার্টি যেহেতু পার্টিসিপেশন নেই, সেহেতু দ্বিতীয় বিগেস্ট পলিটিক্যাল পার্টি বিএনপি বাংলাদেশের রাজনীতিতে এবার ক্ষমতার মসনদে বসবেন। এখন বিএনপি ক্ষমতায় বসলে কে হবেন প্রধানমন্ত্রী, কে হবেন প্রেসিডেন্ট, এগুলো নিয়ে সবসময় একটা গুঞ্জন ছিল গত এক দশক ধরে। কারণ খালেদা জিয়া বয়োবৃদ্ধ, হয়তো অনেকে ধারণা করেছিলেন বিএনপি ক্ষমতায় আসলে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারেন অথবা প্রেসিডেন্ট হতে পারেন। কিন্তু এবার সাম্প্রতিক 30শে ডিসেম্বর গত বছর খালেদা জিয়ার ইন্তেকালের পর এখন এটি নির্ধারিত হয়ে গিয়েছে যে তারেক রহমানই বিএনপির এখন একাচ্ছত্ব অধিপতি, তার হুকুমেই দলটি চলবে। তিনি যদি 150টি আসন 151টি আসন নিশ্চিত করতে পারেন, তাহলে আগামীর প্রধানমন্ত্রী তিনি হবেন। তো তিনি যখন প্রধানমন্ত্রী হবেন, তার দায়িত্ব এখন সবচেয়ে বেশি মিডিয়ার কাছে, বাংলাদেশের কাছে, সারা বিশ্বের কাছে এবং তার বিবেকের কাছে। তিনি যেহেতু গত 17 বছর থেকে ব্রিটেনে ছিলেন, আমি একজন ইমিগ্রেশন লয়ার হিসেবে 2 দশক থেকে কাজ করছি। এই 2 দশকের অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি এবং বুঝতে পেরেছি, সেটাতে আমি এটা নিশ্চিত যে বাংলাদেশে দ্বৈত নাগরিক যারা আছে তাদের মধ্যে তারেক জিয়ার নামটিও কিন্তু উপরের কাতারেই আছে। কেন আছে? তিনি যেহেতু 17 বছর ছিলেন এবং এখানকার কোম্পানি যখন তিনি ফর্ম করেছেন, সেখানে কোম্পানিতেও তিনি ডিক্লারেশন দিয়েছিলেন তিনি একজন ব্রিটিশ নাগরিক। এটা আমার কথা নয়, আপনারা রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা এবং ডিবেটগুলো দেখেন, সেখানে কথাটি বলা আছে। তো তিনি ব্রিটিশ নাগরিক থাকলে সেটা ছেড়ে দিতে পারবেন না এমন কিন্তু কোনো কথা নেই। ধরলাম তিনি ছেড়ে দিয়েছেন, আমি মনে করি তারেক রহমানের সবার আগে মিডিয়াতে এসে একটি সংবাদ সম্মেলন করে বলা দরকার, আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে এটা আশা করি তার কাছে, ভাবি প্রধানমন্ত্রী হিসেবে তার প্রতি আমাদের দাবি যে তিনি ক্লিয়ার করে বলুক যে তিনি কখনো ব্রিটিশ নাগরিক ছিলেন কিনা। যদি ব্রিটিশ নাগরিক থেকে থাকেন, তাহলে সেই নাগরিকত্বটি তিনি কবে ছেড়ে দিয়েছেন। আর যদি তিনি কখনো ব্রিটিশ নাগরিক না থাকেন, তাহলে অতদিন পর্যন্ত তিনি বাংলাদেশে কিভাবে ছিলেন। আগামীকাল যদি, অর্থাৎ আগামী নির্বাচনে 12ই ফেব্রুয়ারিতে যদি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন, তাহলে তিনি তো শুধু বিএনপির প্রধানমন্ত্রী হবেন না, তিনি বাংলাদেশের 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী হবেন। তাই একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমার কিন্তু এই দাবিটি থাকতেই পারে। আপনারা অনেকেই প্রশ্ন তুলতে পারেন এটা তো তার ব্যক্তিগত ব্যাপার। না, বিষয়টি ব্যক্তিগত না। ব্যক্তিগত ব্যাপার হলে বাংলাদেশের সংবিধানে এবং নির্বাচন কমিশনে এই বিষয়টি আসতো না। যারাই নেতা হবেন, যারাই দেশকে লিড দিবেন, যারাই মানুষের নেতা হবেন, তাদের প্রতি আমাদের অধিকার আছে, দাবি আছে, আমরা এটা দাবি করতে পারি। কিন্তু তিনি সেটা করেননি। তাই তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগেই আমি আশাহত হয়েছি। কারণ আগামীর প্রধানমন্ত্রী তিনি সাম্প্রতিক একটি বক্তৃতায় বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, তার একটি পরিকল্পনা আছে। আমরা যদিও জানি
মার্টিন লুথার কিং এর কথা বলেই তিনি এই কথাটি বলেছেন। মার্টিন লুথার কিং প্রথমে বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম। বক্তৃতার বাকি পুরো অংশটাই তিনি তার ড্রিমের বর্ণনা দিয়েছেন। কিন্তু তারেক রহমানের কাছে আমরা তার পরিকল্পনার কথা শুনেছি, কিন্তু পরিকল্পনাটি কি সেটি আমরা শুনতে পাইনি। তাই আমরা এখন এই নির্বাচনের আগে তারেক রহমানের কাছে দাবি জানাই তিনি যেন তার পরিকল্পনাটি ক্লিয়ার করেন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে শুধু তারেক রহমান নয়, বাংলাদেশে আমি যাদেরকে চিনি তাদের অনেকেই নির্বাচন করছেন। একজন এনসিপি থেকে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে, তিনি হলেন এহতেশামুল হক। তিনি এবং আমি একই অঞ্চলে বসবাস করি। তিনি একাধিকবার লন্ডনে কাউন্সিলর ছিলেন এবং তিনি বর্তমানে পপলার এবং লাইম হাউসের যিনি এমপি, সেই এমপির হাজব্যান্ডও ছিলেন এবং তিনি দীর্ঘদিন থেকে এই ব্রিটিশ পলিটিক্সে অর্থাৎ লেবার পার্টির পলিটিক্সে জড়িত। আমিও এই লেবার পার্টির একজন মেম্বার হিসাবে, একজন কর্মী হিসাবে অনেক দিন কাজ করেছি। আমি জানি তিনি বাংলাদেশে এনসিপি থেকে দাঁড়িয়েছেন, তার নমিনেশনটি বাতিল করা হয়েছে কেননা তিনি প্রমাণ করতে পারেন নাই তিনি যে ব্রিটিশ নাগরিক কিনা। ঠিক সাথে সাথে লন্ডন বিএনপির অর্থাৎ ইউনাইটেড কিংডম যে বিএনপি, সেই বিএনপির যিনি সভাপতি মালেক ভাই, তিনিও ব্রিটিশ নাগরিক, তিনিও দাঁড়িয়েছেন। নির্বাচন কমিশনকে তিনি বলেছেন নতুন বছরের ছুটি এবং খ্রিসমাসের হলিডে এইসব মিলিয়ে ব্রিটিশ হোম অফিস বন্ধ, সেই জন্য তিনি সেটি প্রমাণ করতে পারেননি। আরে ভাই, সেটি তো প্রমাণ হোম অফিস করবে না। হোম অফিস যখন কারো অর্থাৎ অ্যাপ্লিকেশন যদি অ্যাকসেপ্ট করে তাহলে সে অ্যাকসেপ্টেন্সটি হোম অফিস জানিয়ে দেয়। তাহলে বন্ধের সাথে তো এটা সম্পর্ক নেই। সেই বন্ধের কথা ধরে উনাকে নির্বাচনে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে এবং ওনাকে কন্ডিশন দেওয়া হয়েছে যে আপনি যে ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন এটার প্রমাণ আমাদেরকে এনে দিতে হবে। বিষয়টি খেয়াল করেন। এখন ব্রিটিশ দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করার যে প্রসেস, এই প্রসেসটাকে বলে রিনাউন্সিয়েশন অফ ন্যাশনালিটি, অর্থাৎ নাগরিকত্ব সারেন্ডার করা। এই নাগরিকত্ব সারেন্ডার করার যে প্রসেস, এই প্রসেসে হলো আপনি একটি অ্যাপ্লিকেশন করবেন হোম অফিসের কাছে। আমি একজন ইমিগ্রেশন লয়ার হিসেবে এই প্রসেসটার সাথে জড়িত ছিলাম এবং জানি। আপনাকে প্রথমে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করা মানে আপনার নাগরিকত্ব বাতিল হয়ে যাওয়া নয়। যেমন আপনি এমপি হওয়ার জন্য ভোটে দাঁড়িয়েছেন, এটা কিন্তু গ্যারান্টি না যে আপনি এমপি হতে পারবেন। জনগণ ভোট দিবে, ভোট দেওয়ার পরে সর্বোচ্চ ভোট যদি আপনি পান তাহলে আপনি এমপি হবেন। ঠিক তেমনি কোনো একটি অ্যাপ্লিকেশন করার দায়িত্ব আপনার। সেই অ্যাপ্লিকেশনের আউটকামটি কি হবে সেটি আপনার হাতে নয়, সেটি যেই অথরিটির কাছে করেছেন তাদের হাতে। তো ব্রিটেনের একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে, নাগরিকত্ব নেওয়া এবং নাগরিকত্ব ছেড়ে দেওয়া দুইটাই কিন্তু শক্ত কাজ। নাগরিকত্ব নিতে হলে কিছু কন্ডিশন আছে, কিছু পরীক্ষা আছে, এগুলো সব পাশ করার পর, রুল রেগুলেশন কমপ্লাই করার পরে আপনি নাগরিকত্ব পাবেন। নাগরিক হওয়ার পর আপনি যদি ব্রিটিশ সিটিজেন হিসেবে পাসপোর্ট গ্রহণ করেন, সেই পাসপোর্টটি সারেন্ডার করতে গেলে আপনার অনেক কিছু দেখা হয়। যেমন মনে করেন একজন ব্রিটিশ নাগরিকের উপরে সরকার যেইভাবে ইনকামের উপরে ট্যাক্স ইম্পোজ করে, একজন নন ব্রিটিশের কাছে সেইভাবে করতে পারে না। কেন পারে না? এটাকে কিছু আইনগত বিষয় আছে। ধরেন অনেক ব্যক্তিগত চুক্তি থাকে, যেই চুক্তির মধ্যে বলা থাকে যে ব্রিটিশ নাগরিক হলে এটা হবে আর ব্রিটিশ নাগরিক না হলে ওটা হবে। যার কারণে একজনের নাগরিকের সাথে, নাগরিকত্বের সাথে তার সুযোগ সুবিধা, তার বিচার, তার অব্লিগেশনের কিছু সম্পর্ক রয়েছে। তাই নাগরিকত্ব ত্যাগ করার আগে হোম অফিস কিন্তু ওই বিষয়গুলো দেখে। যেমন মনে করেন আমি একজন ব্রিটিশ নাগরিক, বাংলাদেশি নাগরিক, অর্থাৎ দ্বৈত নাগরিক। এখন আমি যদি আমার সম্পত্তি আমার জীবদ্দশায় লিখে দিয়ে যেতে চাই, উইল করে দিয়ে যেতে চাই, তাহলে কিন্তু আমি আমার যে কোনো সন্তানকে, থার্ড পার্টিকে, যে কাউকে সাধারণভাবে উইল করে দিয়ে যেতে পারবো। কিন্তু আমি যদি ব্রিটিশ নাগরিক না হয়ে শুধু বাংলাদেশের নাগরিক হই, সেই ক্ষেত্রে আমার পার্সোনাল ল অ্যালাউ করে না যে আমার সম্পত্তি আমি থার্ড পার্টির বরাবরে
কি পরিমাণ মানে পুরাটা উইল করে দিতে পারবো। অর্থাৎ আমার সম্পদের 1/3 বেশি বাংলাদেশের কোনো মুসলমান নাগরিক এটা উইল করতে পারে না। এটা ইসলামী আইন সাপোর্ট করে না। যেহেতু বাংলাদেশের সম্পত্তির আইনটি ইসলামিক আইন, সেহেতু আমি মৃত্যুর আগে যদি আমার কোনো সম্পত্তি উইল করতে চাই আমার সন্তানের বরাবরই, সেটা অন্য সন্তানরা গ্রহণ না করলে হবে না, এবং 1/3 বেশি আমি কাউকেই উইল করতে পারবো না। কিন্তু ব্রিটেনের নাগরিক হলে, আপনি যদি ব্রিটেনে থাকেন, ব্রিটেনের নাগরিক হন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে আপনার সম্পত্তি যেই কোনো পরিমাণে যেই কোনো সন্তানকে অথবা বাহিরের কোনো ব্যক্তিকে উইল করে দিতে পারবেন। এটা হচ্ছে আপনার নাগরিকের সাথে কানেক্টেড। খেয়াল করে দেখেন, ব্রিটিশ নাগরিক এবং ব্রিটিশ নাগরিক না হওয়ার সাথে এই দেশের অনেক বিষয়ে জড়িত। তাই ব্রিটিশ নাগরিকত্ব আপনি কখন অ্যাপ্লিকেশন করেছেন সেটার উপরে ডিপেন্ড করে না। কখন হোম অফিস তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা শেষ করার পর সেটাকে অ্যাকসেপ্ট করেছে, সেটাই হলো আপনার নাগরিকত্ব সারেন্ডারের ডেট। মালেক ভাই, কয়সর ভাই, ওই মাথায় চুল না থাকলে যে কি বলে ফুয়াদ, ওই ফুয়াদ, তারপরে আরেক গবাদি ব্যারিস্টার সাম্প্রতিক বঙ্গবন্ধুকে নিয়ে যে বিশ্রী কথাবার্তা বলেছে তিনি, এইরকমভাবে আরো অনেককে আমরা দেখেছি লন্ডন থেকে গিয়ে যারা ব্রিটিশ সিটিজেন ছিলেন তারা বাংলাদেশে নির্বাচন করছেন, এবং তাদের কারো কারো ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে, কাউকে কাউকে ধরে ফেলা হচ্ছে। আমি গতকাল আমার বন্ধু প্রতিম, আমার এলাকার বাসিন্দা, তার একটি স্ট্যাটাস দেখেছি, এহতেশামুল হক। তিনি বললেন যে এটি ইনসাফ হলো না। কেন বলেছেন? যে আমাকে বলা হলো যে আমি প্রমাণ করতে পারিনি, আমাকে কোনো সময় দেওয়া হয়নি, আর সাথে সাথে জনাব মালেককে বলা হলো ঠিক আছে আপনাকে কয়েকদিন সময় দিলাম, এখন বৈধ করে দিলাম, আপনি প্রমাণ করেন পরে। তার মানে বড় দলের প্রার্থী হওয়া আর ছোট দলের প্রার্থী হওয়ার মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটি নির্বাচন কমিশন কি করে অ্যালাউ করলো সেটি কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। গত নির্বাচন কমিশন যিনি ছিলেন তাকে যেইভাবে অপমানিত করা হয়েছে, এই নির্বাচন কমিশন মনে হয় সেটি চোখে দেখেননি, কানে শুনেননি, মনে ধারণ করেননি, যার কারণে উনিও হয়তো তার চেয়ে বড় কিছুর জন্য অপেক্ষা করছেন। এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলছি সেই বিষয়টি আরেকটু খোলসা করে বলি, যে ব্রিটেনের দ্বৈত নাগরিকত্ব অ্যালাউ করে। এই দ্বৈত নাগরিকত্বরা, এই নাগরিক যারা, তারা এখানে নির্বাচন করতে পারে, তারা এখানে মন্ত্রীও হতে পারে। এদেশে দ্বৈত নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা নেই। এদেশে এমনও মানুষ আছে 2, 3, 4টি নাগরিকত্ব আছে। বাংলাদেশের বহু মানুষ এখানে আছে যারা বাংলাদেশের নাগরিক, স্পেন, পর্তুগাল, ফ্রান্সের নাগরিক অথবা ইতালির নাগরিক, আবার সাথে সাথে ব্রিটেনেরও নাগরিক। আরও কোনো দেশের নাগরিকত্ব আছে কিনা সেটা আমি জানি না। তো এটা থাকাটা বাংলাদেশের নাগরিকের জন্য অসম্ভব কিছু নয়। এখন তারা একদিকে ব্রিটিশ নাগরিকত্ব চাইবেন, আরেকদিকে বাংলাদেশের রাজনীতিও করতে চাইবেন, সেটা কিন্তু একসাথে হতে পারে না। তাই আমরা মনে করি ব্রিটিশ নাগরিকত্ব, আমেরিকান নাগরিকত্ব, ইউরোপের অন্য কোনো দেশের নাগরিকত্ব, মধ্যপ্রাচ্যের কোনো দেশের নাগরিকত্ব থাকা অবস্থায় যদি কেউ নির্বাচন করতে চান, তাহলে আপনি বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের নাগরিকত্বটি রেখে সুবিধামতো সময়ে নয়, ঠিক নির্বাচনের অন্তত নমিনেশন গ্রহণ করার আগেই এই কনফার্মেশনটি নিন যে আপনি আর বাহিরের কোনো দেশের নাগরিক নয়। এটি কিন্তু এবারে আমরা দেখিনি, এটি হয়নি। যারা বিদেশি নাগরিক হিসেবে যাদের বিরুদ্ধে অঙ্গুলি আছে, আমরা মনে করি তারা যদি এটি জনসমক্ষে, পত্রিকায়, সংবাদ মাধ্যমে মুখ দিয়ে, নিজের মুখ দিয়ে যদি প্রকাশ করে সেটি যদি মানুষের কাছে ক্লিয়ার না করেন, তাহলে আপনার সততা, আপনার নিষ্ঠাা, দেশের প্রতি আপনার প্রেম এবং ভালোবাসা সেটা প্রতিষ্ঠিত নয়। মানুষ এটাকে ভালোভাবে নেবে না, এবং এর জন্য আপনারা যারাই এই ভিতরে ভেতরে এই দুর্নীতিটা করতে চাচ্ছেন বা করেছেন বা করবেন বললে মনস্থির করেছেন, তাদেরকে এই দেশ, এই সমাজ, এই জাতি কখনো ক্ষমা করবে না। সময় এখন আপনার অনুকূলে, আপনি খুবই ভালো আছেন, কিন্তু ভবিষ্যতে সময় যে সবসময় আপনারই অনুকূলে থাকবে এর কোনো গ্যারান্টি নেই। তাই বাংলাদেশের যারা নির্বাচন করতে যাচ্ছেন তাদের প্রতি সবিনয় অনুরোধ, দয়া করে এই দেশ, এই মাটি, এই মানুষ, এ দেশের আইন, এ দেশের নির্বাচনী ব্যবস্থাকে পুতুলের মতো নাচাবেন না।
আপনারাও ক্লিন হন, মানুষকেও ক্লিন হওয়ার সুযোগ দিন। সেনা শৃঙ্খলা কি ভেঙে পুরো চুরমার? সাম্প্রতিক সময়ের ঘটনা প্রবাহ একের পর এক দেখে যেটি মনে হচ্ছে যে বাংলাদেশে শৃঙ্খলা বাহিনীর শীর্ষ বাহিনী সেনাবাহিনী, এবং শৃঙ্খলাও শীর্ষে, শৃঙ্খলা বাহিনী শৃঙ্খলাও শীর্ষে, সেই বাহিনীর শৃঙ্খলাও কি ভেঙে চুরমার হয়ে গেল? এমনটাই সার্বিক অবস্থা বিবেচনায় মনে হচ্ছে। আমরা সর্বশেষ দেখলাম বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো কর্মরত গোয়েন্দা সংস্থার প্রধান কোনো বিশেষ রাজনৈতিক দলের কার্যালয়ে গিয়ে দলটির শীর্ষ নেতার সাথে সাক্ষাৎ করেছেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরওয়ার ফরিদ গত শনিবার বিএনপির গুলশান কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন। এই ঘটনা দেশের গোয়েন্দা ও সামরিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সূত্র জানায়, এনএসআই মহাপরিচালক শনিবার দুপুর 12টা 15 গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান। সেখানে তিনি সদ্য প্রয়াত মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শোকে মুহ্যমান তারেক রহমানের সঙ্গে দুপুর 1টা 21 পর্যন্ত রুদ্ধদ্বার বৈঠক করেন। সাধারণত এ ধরনের বৈঠক শীর্ষ নেতাদের বাসভবনে বা গোপনীয় কোনো স্থানে হলেও এবার তা কোনো প্রকার রাগ ঢাক ছাড়াই দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হওয়াকে অপ্রত্যাশিত ও প্রথা বহির্ভূত বলে অভিহিত করা হচ্ছে। উল্লেখ্য, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার 5 দিন পর 2024 সালের 13 আগস্ট মেজর জেনারেল ফরিদকে এনএসআই মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তাকে ঘাটাইল ভিত্তিক 19 পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে বদলির বিষয়টি বিবেচনায় থাকলেও তা কার্যকর হয়নি। প্রতিরক্ষা সূত্রগুলোর মতে গত 25শে ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরার পর থেকে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং চাকুরিরত সেনা কর্মকর্তা সামরিক বিধি উপেক্ষা করে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সম্প্রতি বেগম খালেদা জিয়ার জানাজার সময়ও অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাতে টিস্যু পেপার এগিয়ে দিতে দেখা যায়, জানিয়ে সামরিক মহলে অস্বস্তি তৈরি হয়েছে। এই সেনা কর্মকর্তা এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গুম ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত 25 জন সেনা কর্মকর্তার গ্রেপ্তারের যৌক্তিকতা জনসমক্ষে তুলে ধরে আলোচনায় এসেছিলেন এবং জনমানসে পরিচিত হয়ে উঠেছিলেন। এছাড়া বেগম জিয়ার জানাজার দিন সেনাবাহিনীর দীর্ঘদিনের প্রথা ও কঠোর বিধি লঙ্ঘনের অভিযোগও উঠেছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের সময় সেনাবাহিনীর একটি কন্টিনজেন্ট এবং 2 জন সৈনিককে পুষ্পস্তবক বহন ও মার্চ করতে দেখা যায়, যা প্রোটোকল বহির্ভূত বলে মনে করছেন বিশ্লেষকরা। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং এখনো সংসদ সদস্য কিংবা রাষ্ট্রীয় কোনো নির্বাহী পদে আসীন হননি। এমন পরিস্থিতিতে তার সঙ্গে চাকরিরত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের অতি উৎসাহী আচরণ এবং সামরিক শিষ্টাচার লঙ্ঘনের বিষয়টি সামরিক বাহিনীর শৃঙ্খলার জন্য শুভ লক্ষণ নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো থেকে আমরা মনে করে নিতেই পারি যে আসলে সেনাবাহিনীর শৃঙ্খলা বাংলাদেশের সব বাহিনী ভেঙে ফেলানো হয়েছে। সেনাবাহিনীটা অবশিষ্ট ছিল। আমরা গত ফেব্রুয়ারি মাসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কণ্ঠে শুনেছিলাম যে সব বাহিনী ধ্বংস করে ফেলানো হয়েছে, সেনাবাহিনী এখনো টিকে আছে, সেই বাহিনীকে নিয়ে কাটাছেড়া করবেন না, এমনটা তিনি বলবার চেষ্টা করেছিলেন। কিন্তু তার বাহিনী, জেনারেল ওয়াকারের নেতৃত্বাধীন সেনাবাহিনী কি করছে, যে সব কর্মকাণ্ড করছে, আমি যদি ধরে নেই যে তারেক রহমান দেশে এলেন, দেশে আসা থেকে শুরু করে তাকে যেভাবে প্রোটোকল দেওয়া হলো, তিনি কি আসলে এমন প্রোটোকল পান কিনা? হ্যাঁ, তিনি যদি এসএসএফ নিরাপত্তা পান, এসএসএফ এর নিরাপত্তা পাবেন, কিন্তু সেনাবাহিনী যেভাবে প্রোটোকল দিয়ে তাকে
আনলো দেশে। পরবর্তী সময়ে খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী সময়ে জানাজার সময়কালে আমরা যে চিত্র দেখলাম এবং যে প্রোটোকল দেখলাম এবং গোপনে বা প্রকাশ্যে দলীয় কার্যালয়ে গিয়ে সেনা কর্মকর্তারা বৈঠক করছেন, এটি মনে হয় বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এবং এই উদাহরণগুলো থেকে এটি স্পষ্ট হয় যে বাংলাদেশের সেনাবাহিনী ধ্বংস হয়ে গেছে, শৃঙ্খলা বলতে কিছু নেই। সেনাবাহিনীও রাজনীতি করা শুরু করে দিয়েছে। এই রাজনীতির লংজিভিটি কতটুকু, টেকসই কতটুকু হবে, এটা কি সাস্টেইনেবল হবে? যারা এই অতি উৎসাহী হয়ে কাজ করছেন তারা কি একবারও চিন্তা করেন না যে এই যে সেনা কর্মকর্তারা বিচারের মুখোমুখি হয়েছে এই সময়ে, সেটি বৈধ হোক আর অবৈধ হোক, শীর্ষ জেনারেল জেলে বন্দী হয়ে আছেন, মেজর জেনারেল পর্যন্ত সিভিল জেলে বন্দী হয়ে আছেন। জিয়াউল হাসান, এই মুহূর্তে জিয়াউল হাসানের কথা মনে হচ্ছে, এরকম বিশেষ আদালতে ক্যান্টনমেন্টে বন্দী হয়ে আছেন। আজকে যারা অতি উৎসাহী ভাব দেখাচ্ছেন, কালকে যে তাদের এই পরিণতি হবে না, এই চিন্তাটা কি হয় একবারও? আসলে যখন মানুষ ক্ষমতার বলয়ে থাকে তখন মানুষ অন্য কিছু ভাবতে পারে না। এখন যারা দায়িত্বে আছেন তারা মনে করছেন না আর কখনো এই ধরনের পরিস্থিতি হবে না, আমরা যে কক্ষপথে আছি এই কক্ষপথ থেকে বিচ্যুত হব না। কিন্তু বাস্তবতা তো ভিন্ন কথা বলে। যুগে যুগে অতি বাড়াবাড়ির ফল ভালো হয় না। সেনাবাহিনীও শৃঙ্খলা যে নেই, ওয়াকার বাহিনীর যে শৃঙ্খলা নেই, এই ঘটনাগুলো তা সুস্পষ্ট করে মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। আমাদের আসলে আশা ভরসার জায়গা আর নেই। সেনাবাহিনী যে আমাদের উদ্ধার করবে খুব সহসা, সেনাবাহিনী আর মাত্র কয়েকদিন, আজকে আমরা 5 জানুয়ারি কথা বলছি, 12 ফেব্রুয়ারি, এক মাসের কয়েকদিন বেশি সময় সেনাবাহিনী যেন আয়োজন করে আগে থেকেই ক্ষমতা একজনের হাতে দিয়ে দিয়েছে। নির্বাচনের আগেই আমরা একজনকে প্রধানমন্ত্রী রূপেই দেখছি মনে হয়, এমনটা রিয়াক্ট করা হচ্ছে সেনাবাহিনীর তরফ থেকেই। এর পরিণতি বা এর পরিণাম ভালো হবে না, এটা আমরা বুঝতে পারছি। বিএনপির সমর্থন আছে, ঠিক আছে, মেনে নিলাম। কত % সমর্থন আছে? এই যে নির্বাচনটা হচ্ছে, এটা তো একটা একপাক্ষিক নির্বাচন হচ্ছে, এবং এই নির্বাচনে সেনাবাহিনী যদি সহযোগিতা করে, মাঝখানে আমরা অনেক আলাপ শুনেছিলাম যে সেনাবাহিনী একটি অংশ এই নির্বাচনের পক্ষে নয় বা একতরফা নির্বাচনের পক্ষে নয়, কিন্তু সেই অংশটি আসলে খানিকটা জিম্মি হয়ে গেছে। এই অতি রাজনৈতিক অংশটির কারণে, অতি বিএনপিপন্থী অংশটির কারণে সেটি জিম্মি হয়ে গেছে। সেটি খানিকটা নীরব এই মুহূর্তে। সেটি যে কোনো সময় সরব হবে না এটি বলা যায় না। আমরা সবকিছু দেখবার জন্য নিশ্চয়ই অপেক্ষা করব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।